আমার নাম দীনেশ। আপনারা যে ভূত প্রেত মানেন না সে আমি ভালোই জানি, কিন্তু মুশকিল কী হয়েছে জানেন? আমার জীবন অনেক সময় এমন সব ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা আমি আজ পর্যন্ত খুঁজে পাইনি। যেমন ধরুন, আমাকে যখন জেলের মধ্যে আটকে রাখা হয়েছিল সে সময় হঠাৎ একদিন আমাদের ঘরের বাইরের বারান্দায় একজন লোক এসে দাঁড়ায়। আমার খুবই চেনা লোক, মুর্শিদাবাদের মানুষ, একসময় আমাদের দলের হয়ে কাজকর্ম নেহাত কম করেনি। আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, কিরে, তোর তো ছাড়া পাওয়ার সময় হয়ে গেছে। এটা বলে সে আর দাঁড়ায়, বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। খানিক বাদে তাকে আর দেখতে পাই না। সত্যি বলি, লোকটিকে দেখে আমার মুখ দিয়ে কথাই সরছিল না। আমি একবারে হতভম্ব হয়ে গিয়েছিলাম। সে তো আমাদের মতো পুলিশের হাতে ধরা পড়েনি, এই সন্ধ্যা রাতে এখানে এলো কী করে? পরের দিনই জানতে পারি যে আমাদের রিলিজ অর্ডার এসে গেছে, অর্থাৎ লোকটি আমাকে মিথ্যে কথা বলেনি। তবে আসল ধাক্কাটা খাই দেশের বাড়িতে ফিরে। জেল থেকে ছাড়া পাবার দুদিন আগে যে লোকটা আমার সঙ্গে দেখা করতে এসেছিল সে নাকি সপ্তাহখানেক আগে মারা গেছে। এবার বলুন, এর কি কোনো ব্যাখ্যা দিতে পারবেন? আপনারা ব্যাখ্যা দিতে পারবেন না। আসল কথা, আত্মা আছে। তবে হ্যাঁ, যেমন ভালো আত্মা আছে তেমন মন্দ আত্মাও আছে। তাই জেলখানায় ঢুকে মানুষের রূপ ধারণ করে আমায় ভালো খবরটা শুনিয়ে দিয়ে গেল। কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? এবার যে গল্পটা বলবো সেটা মন্দ আত্মার কথা। আমি জেল থেকে ছাড়া পাওয়ার 2 মাস পর ট্রেনে করে তিব্বতের সবথেকে শান্ত গ্রামে হাতিম গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়ে মানুষের মুখে শুনেছিলাম ওখানে নাকি কেউ থাকে না। এই গ্রামকে আবার ভূতের গ্রামও নাকি বলে। আমি আত্মা একটু আদ্র বিশ্বাস করি না, কিন্তু এই কথাটা আর বিশ্বাস করতে পারলাম না, তাই ফু দিয়ে উড়িয়ে দিলাম। যখন ওই গ্রামে পৌঁছালাম প্রায় সন্ধ্যা হয়ে, কেউ কোথাও নেই, চারিদিকে নিঃশব্দ। তখনই একটা লোক আমার দিকে এগিয়ে এলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আজ রাতে কি কোথাও আশ্রয় পাওয়া যাবে বা হোটেল কিছু আছে? সে কিছু না বলে আমার দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে ও পশ্চিম দিকে হাত দেখাচ্ছে। আমি বিরক্তির সঙ্গে কিছু না বলে ওই দিকে হাঁটতে লাগলাম। ওই দিকে যেতে একটা ঠান্ডা বাতাস আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। চারিদিকের গাছপালা যেন শুকনো হয়ে গেছে। একটা পেঁচা আমার মাথার উপর দিয়ে ডাকতে ডাকতে চলে গেল। দূরে একটা বোর্ডে লেখা আছে মীরা হোটেল। আমি ভাবলাম, যাকগে, একটা হোটেল পাওয়া গেল। আমি ওই দিকেই গেলাম ও হোটেলের ভিতরে ঢুকে আমি একটা রুম নিয়ে রুমের ভিতরে চলে গেলাম। কাউন্টারের লোকটা যেন অদ্ভুতভাবে আমার দিকে দেখছে। রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। কিছুক্ষণ পর মনে হলো দরজা যেন কে ঠক ঠক করছে। দরজাটা খুলে দেখলাম একটা হোটেলের ছেলে খাবার দিতে এসেছে। আমি দরজা খুলে খাবার নিয়ে এলাম। খাবারটা দেখে মনে হলো খুব সুস্বাদু, তাই তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়লাম। এমন সময় মনে হলো এই ঘরে আর কেউ আছে যাদের আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি। রাতও হয়েছে, কখন যে চোখটা লেগে গেছে আমার আর মনে নেই। কিছুক্ষণ পর আমার ঘুমটা ভাঙলো। চোখ খুলে দেখলাম আমি আর হোটেলে নেই। একটা ভাঙা জীর্ণ পুরানো স্যাঁতস্যাঁতে ঘরের মেঝেই পড়ে আছি। আমি তাড়াতাড়ি উঠে দেখলাম বাইরে যেন কাদের কোলাহল ও চিৎকারের আওয়াজ। ঘরের জানলার একটু কোণ ফাঁকা ছিল, তাতে চোখ দিয়ে দেখলাম কিছু লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তাদের দেহে অধিকাংশই পুড়ে গেছে ও পচে গেছে। তারা মানুষ নয়, তারা মানুষ রূপে যে আত্মা সেটা বুঝতে আমার আর বাকি রইল না। বাড়ির পিছনের দিকে একটা দরজা দেখতে পেলাম। যাই হোক করে সেটাকে ভেঙে পিছনের জঙ্গলের দিকে ছুটতে শুরু করলাম। কখন যে জ্ঞান হারিয়ে ফেললাম আমার আর মনে নেই। যখন চোখ খুললো তখন আমি সমুদ্রের চরে পড়ে আছি। কিছুদিনের মধ্যেই আমি সুস্থ হয়ে বাড়ি ফিরে এলাম। ও একজনের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম যে ওই গ্রামে আজ থেকে প্রায় 2-3 বছর আগে গ্রামের কৃষকরা জমিদারের কাছ থেকে ঋণ নিয়েছিল। সেই ঋণ শোধ করে দেওয়ার পরেও জমিদার অসৎভাবে সেই ঋণের বোঝা আবার চাপিয়ে দেয়। সেই ঋণ না দেওয়ায় জমিদারের লোকেরা সেই গ্রামে অর্ধেক রাত্রিবেলা আগুন ধরিয়ে দেয়, আর সেই আগুনেই গ্রামের মানুষেরা সব মারা যায়। এখনও নাকি শোনা যায় সেই গ্রামে দিনের বেলা বা রাতের বেলায় সেই আত্মারা ঘুরে বেড়ায় ও ভোর হওয়ার আগেই কোথায় যেন অদৃশ্য হয়ে যায়।